স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। শুধু দেশের গণ্ডিতেই সীমিত নয়, এখন আমাদের জাতীয় সমস্যা। তাই কলকাতায় গ্রেপ্তার হন নারায়ণগঞ্জের 7 খুনের অভিযুক্ত হোতা নূর হোসেন। ক্যাম্পবাসী অবাঙালিদের নিরাপত্তা সংকটের বিপাকে পড়ে আমাদের প্রশ্ন, রাজনৈতিক ক্ষমতার মসনদ ধরে রাখা কিংবা আরোহণেও কখনো কখনো কাজে আসে কূটনৈতিক তৎপরতা। এর জন্য জনতার অভাব আবদারও আড়ালে পড়ে যেতে পারে। এসব নিয়ে আজকের আলোচনা দেশে বিদেশে। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক প্রধান তথ্য কমিশনার বিশ্লেষক মোহাম্মদ জমির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রণ, এবং আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। জনাব জমির, আমি প্রথম আপনার কাছে জানতে চাইবো যে নারায়ণগঞ্জে 7 খুনের দায়ে যে অভিযুক্ত নূর হোসেনকে গতকাল কলকাতায় গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারে আমাদের সরকারের কৃতিত্ব কতখানি? গ্রেপ্তার করেছে ভারতীয়রা ইন্টারপোলের রেড অ্যালার্ট নোটিশ উপর ভিত্তি করে। আমাদের সরকারের কৃতিত্ব হলো যে ইন্টারপোলকে এই খবরটা দেওয়া যে আমরা এটা খুঁজে বেড়াচ্ছি, এই লোক অভিযুক্ত এবং তাকে তোমরা ধরার চেষ্টায় সাহায্য করো। তারপরে ইন্টারপোল যা করার সেটা করেছে। কিন্তু আমি বলবো যে সরকারের তরফ থেকে এই যে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া যে ইন্টারপোলের কাছে আমরা যাব এবং ইন্টারপোলের সহায়তা চাইবো, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্টারপোলের রেড অ্যালার্টের উপর ভিত্তি করে ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রেড অ্যালার্ট অ্যাপ্লাইজ ফর এভরিবডি। না, সেইটার উপর ভিত্তি করে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা পত্রপত্রিকায় যে খবর পাচ্ছি, সেই খবরে বা কলকাতার পত্রপত্রিকায় যেগুলি ছাপা হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ওর কাছে বেআইনি অস্ত্র ছিল, ও কিছু জুয়ার আসর বসাচ্ছিল, সে তার উপর ভিত্তি করে। জুয়ার আসর কথা আমি জানি না, কিন্তু রেড অ্যালার্ট হলে হয় কি, তখন ডিটেকটিভ যারা আছে যে কোনো দেশে সকলকে সে ব্যাপারে জানানো হয় যে এরকম একটা ব্যক্তি, তার ছবি এবং তার যেরকম বঙ্গবন্ধুর হত্যাকারী যারা ছিল তাদের ব্যাপারে রেড অ্যালার্ট ইস্যু করা হয়েছিল ইন্টারপোল থেকে, এবং সেটা তখন যা কিছু পদক্ষেপ গ্রহণ করা করেছিল। না, আমি বলবো যেটা সেটা গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে এখন এক্সট্রাডিশন। এখানে আছেন, উনিও আছেন, উনি তো নিজেও একজন আইনজীবী, সেক্ষেত্রে উনিও বলতে পারবেন যে এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে এখন একে ফেরত নিয়ে আসাটা একটু সময় নেবে, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা হবে এবং হলে এই ব্যক্তিকে নিয়ে তাকে কাঠগড়ায় দাঁড় করানো। জনাব মোহাম্মদ জমির, আমার আসলে এক্সট্রাডিশন ট্রিটির ব্যাপারটা একটু পরে আসে। আমি জানতে চাইছিলাম যে আপনি বলছেন যে বাংলাদেশ সরকারের ভূমিকা এখানে স্পষ্ট, কারণ তারা রেড অ্যালার্ট করে, মানে ইন্টারপোলের সহায়তা নিয়ে ইন্টারপোলের রেড অ্যালার্ট অ্যাপ্লাই করে তাকে। নূর হোসেন দেশের বাইরে গেল কি করে? সেটা আমি বলবো যে যে কেউ হোক, এক কিংবা একাধিক ব্যক্তি সহায়তা প্রদান করেছে তাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এবং আমি মনে করি যারা যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে সবাই আইনের আওতায় এনে তাদেরকে উচিত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং সরকারের ভূমিকা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখানে মতো একজন অপরাধী 26 এপ্রিল ওই অপহরণের ঘটনার পর 2 দিন প্রকাশ্যে ছিলেন, তারপরে গোপনে চলে গেলেন, তারপর দেশের বাইরে চলে গেলেন। আমি বলবো যে সরকারের যতটুকু সক্রিয়ভাবে যা কিছু করার প্রয়োজন ছিল ঠিক সেইভাবে ততটা সেই সময় করেনি, পরবর্তীতে যা কিছু করণীয় সেটা করেছে। আমি একটু জনাব মীর নাসিরের কাছে আসি যে আপনি কি মনে করেন যে কলকাতায় নূর হোসেন গ্রেপ্তার হওয়ার পেছনে সরকারকে আপনি কৃতিত্ব দেবেন, যে সরকার রেড অ্যালার্ট বা অন্য যে কোনো ভাবেই খবরটি দিয়ে তাকে গ্রেফতার হতে? খবর যেটা পত্রিকায় এসছে সেটা বলা হচ্ছে যে সে ক্যালকাটা একটা 6 তলা ভবনের উপরতলা ভাড়া নিয়ে সেখানে অস্ত্রসহ আর কিছু কোয়েশ্চেনেবল আপনার ড্রিঙ্কস এগুলি নিয়ে সে সেখানে ছিল। ক্যালকাটার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ক্যালকাটার পুলিশ গ্রেফতার করার সময় বা এ পর্যন্ত বলে নাই যে অন দ্য স্ট্রেংথ অফ দি রেড অ্যালার্ট ইন্টারপোলের রিকোয়েস্ট আমরা তাকে অ্যারেস্ট করেছি। ইট মাইট বি যে যেহেতু সে ইলিগাল কাজে সেখানে ব্যস্ত এবং সেখানে তাকে উইথ আর্মস অ্যারেস্ট করা হয়েছে, ফলে বলবো যে ইট শুড গো টু দ্য ক্যালকাটা পুলিশ টু অ্যারেস্ট হিম। কারণ ইন্টারপোলের রেড অ্যালার্ট দিয়েছে ঠিকই, কিন্তু এখনও পত্রিকায় আমি আসার আগেও দেখলাম যে ওরা বলে নাই যে আমরা গভর্নমেন্ট অফ বাংলাদেশের রেড অ্যালার্ট জারি করার পরে ইন্টারপোলের সহায়তা চেয়েছিল, সেই ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে, এই ধরনের কোনো স্টেটমেন্ট। কিন্তু কলকাতা পুলিশ একজন র্যান্ডম লোককে শুধু জুয়া খেলার দায়ে বা তার কাছে অস্ত্র আছে কি নাই সেই জন্য তাকে এরকম গ্রেফতার করাটাও কি আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? না, তাদের তো নিজস্ব ল এনফোর্সিং এজেন্সি, তাদের ইনফরমেশন আছে, তাদের ডিটেকটিভ ব্রাঞ্চ আছে, তাদের এসবিআই নিশ্চয়ই বাংলাদেশ থেকে গিয়েছে। না, তাদের ইনফরমেশন বাংলাদেশ থেকে তো গিয়েছে, সেটা বাংলাদেশের পত্রিকা আসছে কয়েকদিন থেকে সে ক্যালকাটায় পালিয়ে গেছে, সেটা বলা হয়েছে এখানে। এখন ক্যালকাটার পুলিশ তাকে গ্রেফতার করেছে উইথ স্পেসিফিক এলিগেশন
যে তার কাছে ইলিগাল আর্ম ছিল, তার কাছে অমুক ছিল সমুক ছিল, এটা বলে। কিন্তু গভর্নমেন্ট অফ বাংলাদেশে তো রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোলকে রিকোয়েস্ট করছে তাকে অ্যারেস্ট করার জন্যে, কিন্তু ক্যালকাটা পুলিশ স্টিল নাও তারা বলে নাই যে বাংলাদেশ সরকারের রেড অ্যালার্ট জারি করার পরে ইন্টারপোল যে সহায়তা চেয়েছে তার ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি, এটা বলে নাই। তবে এটা ঠিক যে উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন ঘটনার পরে প্রায় 4 দিন, পত্রিকার ভাষ্য মতে তিনি 4 দিন বাংলাদেশে ছিলেন, অন্তত 2 দিন। একটা পত্রিকা আছে 4 দিন, বাংলাদেশ প্রতিদিন লিখছে 4 দিন। 4 দিন তিনি এই দেশে ছিলেন। তারপর এখন উনি যখন ওখানে গ্রেফতার হয়েছে, তাকে আনার পরে তখন বুঝে যাবে, যখন রিমান্ডে যাবে যে কে কে কাকে কখন। জনাব মীর নাসির, আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে নূর হোসেনকে কখনোই গ্রেফতার করা হবে না, তাকে পালিয়ে যেতে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে, তার মুখ কখনো খোলা হবে না। সেই নূর হোসেনকে যদি গ্রেফতার করে বাংলাদেশে আনা হয় এবং তিনি যদি ইয়ে করে, তাহলে সরকারকে অভিনন্দন জানাবেন কিনা? একজন ক্রিমিনালকে যদি তখন তাকে ট্রায়ালে ফেস করে তাকে তার যখন বিচার শুরু হবে, বিচার শেষ পর্যন্ত আমরা দেখব, বিচার দেখে তখন আমরা আমাদের কমেন্ট করব। আমি একটু রণবের কাছে আসতে চাই একটি অন্য প্রসঙ্গে। সেটি আসার আগে আমরা এই মুহূর্তে একটু কালশীতে যেতে চাই, গতকালের এবং তার আগের ঘটনাটি মনে করে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে কালশীতে আনা হয়েছে বিহারে ক্যাম্পে নিহত 10 জনের মরদেহ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। বিস্তারিত তার কাছে জেনে আমি একটু রণবের কাছে আসি। শাহরিয়ার, আপনি আমাদেরকে জানিয়েছিলেন এর আগের খবরে যে কালশীতে মরদেহ আনা হয়েছে ঠিকই, কিন্তু সেই মরদেহ দাফন করতে দেওয়া হচ্ছে না এবং স্থানীয়রা এ ব্যাপারে তাদের বিভিন্ন দাবি দাওয়া জানাচ্ছে। এই মুহূর্তে কালশীর অবস্থা কি, জনাব শাহরিয়ার অনির্বাণ? খালেদ, ঠিক 9টা 15 মিনিটে এই লাশগুলো ঢাকা মেডিকেলের মর্গ থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এই কুর্মিটোলার এই বস্তির সামনে রাখা হয়। তো আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক আমার পিছনে লাশগুলো একেবারে সারিবদ্ধভাবে আপনার হচ্ছে একেবারে খাটিয়ার উপরে রাখা হয়েছে। তো স্থানীয় যারা আছে বিহারি ক্যাম্পের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই ঘটনার সাথে যারা ভুক্তভোগী, তাদের দাবি যেটা সেটা হচ্ছে এই লাশগুলো যেন কোনোভাবেই দাফন করবে না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো না মানা হচ্ছে। তাদের দাবিগুলোর ভিতরে হচ্ছে আটককৃত যারা আছে সেই আটককৃতদের দ্রুত মুক্তির দাবি তাদের রয়েছে এবং সেই সাথে রয়েছে প্রধানমন্ত্রী যেন তাদের এলাকায় এসে ঘটনাস্থলে আসেন এবং সেই সাথে তাদের সাথে কথা বলেন। এই বিষয়গুলো তারা দাবি জানিয়েছেন এবং এখান থেকে এসপিআরসির নেতৃত্ব পর্যায়ের লিডার যারা ছিলেন তারা এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলেছেন যে এই লাশগুলো দাফন করার বিষয়ে, কিন্তু তারা এই বিক্ষোভকারীরা কেউই এই লাশ দাফন করার জন্য রাজি হয়নি, যার কারণে নেতারা এখান থেকে চলে যান। তো বিষয়টা এখন পর্যন্ত থমথমে হয়ে আছে। অনির্বাণ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে সেই খবর আরো যদি কোনো ডেভেলপমেন্ট থাকে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি একটু জনাব হায়দার আকবর খান রণ আপনার কাছে আসতে চাই যে খুবই একটি দুঃখজনক ঘটনা আসলে ঘটলো শবে বরাতের ঠিক পরপর। তো এইটা আপনার বিশ্লেষণ কি? আসলে উর্দুভাষী যারা আছেন ক্যাম্পে থাকছেন এবং তারা অনেক সময় মানবতর জীবনযাপনই শুধু করছেন না, তাদেরকে ঘিরে অনেক ধরনের কাণ্ড অপকর্ম হচ্ছে, চলছে, এরকম আপনার বিশ্লেষণ? প্রথম কথা হচ্ছে যে কালকে যে ঘটনাটি ঘটেছে এটা দারুণভাবে নিন্দনীয় এবং আমাদের পার্টি এটা নিন্দা করেছে। এবং এখানে এতগুলো গুলি, এত লোক মারা যাওয়া, এটা সরকারের একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় বলে আমি মনে করি। এখন বিহারিদের সঙ্গে ওখানকার স্থানীয় বাঙালিদের কী নিয়ে ঝগড়া হয়েছে হতেও পারে, বাট আমাদের পার্টি ধর্মভিত্তিক, জাতিভিত্তিক, ভাষাভিত্তিক সব রকম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আমরা এখানে কোনো রকম সাম্প্রদায়িক সুশ্রী বা সাম্প্রদায়িক উস্কানি এটা কখনোই আমরা অ্যালাউ করব না বা করা উচিত না। আর তাছাড়া যেটা মনে হয় এটার সঙ্গে অন্য কিছু স্বার্থ জড়িত আছে, জমির স্বার্থ যেগুলো কাগজে এসছে, জমি দখল ইত্যাদি বিষয়গুলো জড়িত আছে। তা সেগুলো মিলে এই ঘটনাটা ঘটতে পারে বা ঘটেছে বলে আমাদের কাছে মনে হয়। এটা সরকারের ভূমিকাকে আমরা দারুণভাবে নিন্দা করছি, সমালোচনা করছি। এবং তারপরে ওই যেগুলো শুনলাম যে কি লাশ দাফন টাফন ইত্যাদি, এটা তো অন্য ব্যাপার, এগুলো আমি বলতে পারবো না এগুলো মানে কি বিষয়গুলো এই মুহূর্তে ডেভেলপমেন্টটা এটা আসলে হচ্ছে এক ধরনের মানে হতাশা থেকে, এক ধরনের দুঃখবোধ থেকে নানা ধরনের কিছু হতে পারে। আমি তো জানো মোহাম্মদ জমির আপনার কাছে আসতে চাই হচ্ছে যেই জমিটার কথা বলা হচ্ছে সেই জমিটার মধ্যে আমাদের রিপোর্টাররা খবর নিয়ে জেনেছেন, আমরাও জেনেছি যে ওই জমির মধ্যে আসলে কোনো স্থাপনা করা সম্ভব নয়, ওইটার মধ্যে ওই ধরনের ক্যাম্পই থাকবে, মানে ওইটা ইচ্ছা করলেও সেটা। তো জমির ব্যাপারটা কেন আসছে বা দখলের প্রসঙ্গটা কেন আসছে?
আমি সত্যি মানে লজ্জিত এই জিনিসটা যে এরকম যাতে একটা ঘটনা ঘটতে পারে আমাদের দেশে, সভ্য দেশে, আমরা নিজেদেরকে সভ্য মানুষ বলে দাবি করি, তো এরকম একটা ঘটনা আমি মনে করি যে আমি ওনার সাথে একমত, নিন্দনীয়। এখন আমি বলবো যে এলাকারবাসী যারা আছেন, একটা পরিবারকে যখন একটা কামরার মধ্যে বন্ধ করে বাইরের থেকে তালা লাগানো হচ্ছে, এই করা হচ্ছে, এবং তারা চিৎকার করছে, তো চারিপাশে পাড়া প্রতিবেশী তারা গেল, তারা কি এসে খুলে দিতে পারলো না, এটা করতে পারলো না? মানে কি কেন এমন অবস্থা হলো যেখানে একটা আগুন লেগে একটা ঘরে আগুন জ্বলছে, বেরোতে পারলো না তারা, আর কেউ সাহায্য করলো না, মানে পাড়া প্রতিবেশী তারা ভয়ে ভীতি এমন হলো যে তারপরে এই যে গুলি লেগেছে কয়েকজনের গায়ে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং একজনের গায়ে তো যে মারা গেছে পরে হাসপাতালে নেবার পরে মারা গেছে। আমি আশা করব যে এইসবই কিন্তু যেটাকে বলা হয় লিটমাস টেস্ট যে গুড গভর্নেন্সের, এবং এখানে যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে সকল পুলিশ আছেন ওখানে ছিলেন, তাদেরকে সরাসরি প্রশ্ন করে তাদের মাধ্যমে জেনে যে সকল ব্যক্তিবর্গ এর সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে অবশ্যই এটা দণ্ডনীয় অপরাধ, এবং সেখানে তাদেরকে ইয়ে করা উচিত। এবং এখানে এমপি সাহেব, ওখানকার লোকাল এমপি সাহেবের, আজকে তো প্রথম আলোতে তার সম্বন্ধে অনেক কিছু লিখেছে যে নেপথ্য বিরোধ ইত্যাদি, যেটা উনি বলছিলেন, তো উনি অবশ্য অস্বীকার করেছেন, বলেছে আমি এই ব্যাপারে কোনো কিছু নয়, কিন্তু উনি আবার পুলিশকেও বলেছেন অনেক কিছু। তো যেটাই হোক, দিস ইজ আন্ডার জুডিশিয়াল স্ক্রুটিনি, এবং 9 জনের এক পরিবারকে পুড়িয়ে মারা হবে, এবং নেপথ্যে যাই থাকুন না কেন, সেই বিরোধ মীমাংসা হোক কি হোক না হোক, কিন্তু আমি মনে করি যে সরকার উচিত হবে অত্যন্ত প্রোঅ্যাক্টিভলি এই জিনিসটাকে বিবেচনা করা। না তাহলে এই যে শাসন, আইনের শাসন যেরকম নারায়ণগঞ্জে ভেঙে গেছে মনে হয়েছে, একইভাবে যে এই ঘটনার মাধ্যমে মনে হচ্ছে যে আইনের শাসন নেই, তো এই জিনিসটা তো চলতে দেওয়া যায় না, এবং এই জিনিসটা ইট মাস্ট বি হ্যান্ডেল ভেরি স্টার্নলি, এবং সবকিছু প্রধানমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয়। সেখানে মেম্বার অফ পার্লামেন্ট, তিনি যদি এই যে রানা প্লাজার সময় মেম্বার অফ পার্লামেন্ট, লোকাল মেম্বার অফ পার্লামেন্ট, তোমার মনে আছে যে গন্ডগোলটা উঠেছিল, উৎসে উঠেছিল, তো এগুলো মেম্বার অফ পার্লামেন্টের, তাদেরকে দায়ী করে তাদেরকে আলোচনার মাধ্যমে জিজ্ঞেস করা, এবং তাদেরকে যদি কোনো কিছু, দে মাস্ট এক্সপ্লেন হাউ দিস পারসনস নেম ইজ ইনভলভড ইন দ্য হোল প্রসেস। জনাব মীর নাসির, আপনার কি মতামত? আসলে এটা তো ভাষায় এগুলি প্রকাশ করার মতন কোনো ভাষা আমাদের নেই। গোটা বাংলাদেশটি মনে হচ্ছে যেন লাশের উপর ভাসছে। জমির সাহেব অত্যন্ত রাইটফুলি বলেছেন যে গুড গভর্নেন্সের এখানে কোনো সেমডেন্স অফ এভিডেন্সও নাই, কারণ আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যার হাতে দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী, টিল দিস মুভমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। সেখানে পত্রিকায় নিউজ আছে, এখানে ক্যাটেগরিক্যালি সেখানে অ্যাকিউজ করা হয়েছে লোকাল এমপিকে দখল এবং বেদখল নিয়ে, হোয়াট এভার মাইট বি দি। আপনার ঘর বন্ধ করে আগুন জ্বালিয়ে পোড়ানোর মতো, এটা সভ্য জগতের জন্য আমাদের মাথা, আমাদের কোনো ভাষা নেই এগুলো বলার জন্য। আর কত এটা, আর কতদিন চলবে এটা? এই যে দৃশ্যমান যদি না হয় আপনার গুড গভর্নেন্স, তাহলে যেটা হয়েছে সেটা হচ্ছে, এবং এটা একটা শেষ হওয়া দরকার। অন দ্য আদার হ্যান্ড, আজকে একটা আমি স্টেটমেন্ট শুনেছি আজকে, যে বলেছে ওরা যে ঠিক আছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো, ওনাকে বলবো, এবং আমাদের ওরা পাকিস্তানি বিহারি বলে, আমরা নওয়াজ শরীফকে বলবো আমাদেরকে নিয়ে যান, এনাদেরকে বলবো আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা আর এই অত্যাচার নির্যাতন আমরা সহ্য করতে পারছি না। তারা তো আন্ডার দি ক্লোক অফ ইউনাইটেড নেশনসের। আমি এখানে আপনাকে একটু ইন্টারভিউ করছি। আমি বিশ্বাস করি ভেরি স্ট্রংলি, যেটা করা উচিত ছিল সেটা আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, ওনার নিজে যাওয়া উচিত ছিল এলাকায়। আমি সেটাই বললাম। হি শুড হ্যাভ গন। স্বরাষ্ট্র সচিবেরও যাওয়া উচিত ছিল, পুলিশের মহোদয় পরিদর্শক যিনি ইন্সপেক্টর যান তারও যাওয়া উচিত। এটাকে মখারি অ্যাডমিনিস্ট্রেশন যে আপনার 9 জন লোক আপনার পুড়িয়ে মারা যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘুমিয়ে থাকবেন, আইজি সাহেব তিনি গান করবেন, আপনার স্বরাষ্ট্র সচিব তিনি অফিস করবেন, এই যে প্রাইম মিনিস্টার হেড তো পরে ফার্স্ট দি কামস রেসপন্সিবিলিটি টু দ্য হোম মিনিস্টার, এবং সেটা সুশাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি। আমরা এই মুহূর্তে একটা বিরতির যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমাদের দর্শকরা একটি প্রশ্ন জানতে চাইছেন, সেটি আবার আগের প্রসঙ্গে যেটি জনাব জমির একটু শুরু করেছিলেন, যে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আসলে কি প্রক্রিয়া নেওয়া যেতে পারে, বা আমাদের সাথে আসলে ভারতের আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি যেটাই বলি সেটা আসলে কিরকম, সেটা আপনাদের কাছে একটু শুনতে চাইবো। আমি একটু রণভাইকে দিয়ে শুরু করবো যে এটি আসলে কি আনা যেতে পারে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
আমরা ফিরে এলাম আজকের বাংলাদেশের। রণা ভাই, নূর হোসেনকে ফিরিয়ে আনার ব্যাপারে কি উদ্যোগ নেওয়া যেতে পারে বা কি উদ্যোগ হতে পারে বা কি উদ্যোগ হওয়া উচিত সেই সম্পর্কে আসলে দর্শকরা জানতে চাইছেন আপনাদের কাছে। ব্যাপারটা হলো এই সম্পর্কে আমি খুব ভালো বলতে পারবো না, কারণ আমি ঠিক জানি না কি ধরনের চুক্তি আমাদের আছে, এটা বন্দি বিনিময় চুক্তি কি ধরনের আছে ঠিক জানি না। এটা হয়তো আপনি বলতে পারেন ভালো, বা আপনিও বলতে পারেন, আমি জানি না। তা কিন্তু উদ্যোগ তো নেওয়া উচিত, আমাদের সরকারের উদ্যোগ নেওয়া উচিত, অবশ্যই সর্বাত্মক উদ্যোগ নেওয়া উচিত যাতে তাকে ফিরিয়ে আনা যায় এবং 7 মার্ডারের কেস তাকে যাতে বিচার করা যায়, সে উদ্যোগ তো নিতে হবে। রণা ভাই, আমাদের দর্শকরা আরো একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমাদের অপরাধীরা যে সুযোগ পেলেই ভারতে চলে যায়, তাহলে এই বর্ডারে মানে এই চলে যাওয়াটা কি এত সহজ? যে কোনো লোকই কি, মানে আমরা যদি ভারতে যেতে চাই আমাদের তো 3 প্রস্থ, মানে আমাদের ঠিকুজি কুষ্ঠি লেখে তারপর অনেক কষ্ট করে ভিসা পেতে গলা ধাক্কা পাসপোর্ট। হ্যাঁ হ্যাঁ না না, এটা তো আমি জানি না কিভাবে যায় তারা, ভ্যালিড পথে যায় নাকি, মানে ভ্যালিড পথে নিশ্চয়ই যায় না। এটা অবশ্য কাঁটাতারের বেড়াও আছে, আবার কাঁটাতারের বেড়া ছাড়াও নানান রকম খোলা জায়গা আছে। এটা তো মানে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার, ভারত থেকে বাংলাদেশ যাওয়াটা খুব একটা কঠিন কাজ মোটেই না। দ্বিতীয়ত আপনি এক করে ব্যানাবল বর্ডার দিয়েও যেতে পারেন, দুই পক্ষের লোকদের মানে কিছু টাকা পয়সা বিনিময়ে ইজিলি যাওয়া যায়, এটা কোনো কঠিন কাজ না বলে মনে হয় আমার কাছে। আমার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু এটা অনুমান করছি আর কি। জনাব মীর নাসির, এই নূর হোসেনকে ফিরিয়ে আনার ব্যাপারে কি উদ্যোগ এই মুহূর্তে মানে নিতে হবে বা নেয়ার সম্ভাবনা আছে? আমার মনে হয় বাংলাদেশ এবং ভারতের সাথে একটা এক্সট্রাডিশন ট্রিটি বহাল আছে, তবে সাম অফ দি আর্টিকেলস অফ দ্যাট ট্রিটি মনে হয়, আমি না দেখলে বলবো না যে 100% ট্রিটি এক্সিকিউট করে তাকে আনার ব্যাপারে মনে হয় কোনো জায়গায় একটা ফ্ল রয়েছে। যেহেতু অনুপ চেটিয়াকে যখন ফেরত দেওয়া হচ্ছিল তখন বলা হচ্ছিল নো টাচ নো অ্যারেস্ট করে তাকে ওখানে পাঠিয়ে দেওয়া। এখন এখানে যেটা হচ্ছে, ভারত আমাদের বন্ধু দেশ, বাংলাদেশ সরকারও দাবি করে যে ভারতের সাথে আমাদের চমৎকার সম্পর্ক। এই গ্রুসম মার্ডার করে একজন আসামি সেখানে থাকবে এবং আমাদের সরকার যদি ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি আমার ব্যাপারটা টেক আপ করে, যে আমাদের ফরেন সেক্রেটারি, ওদের ফরেন সেক্রেটারি বলা হয় টু রিকোয়েস্ট যে হোম সেক্রেটারি যে আমাদের এখানে পাঠিয়ে দেওয়ার জন্য, আমার মনে হয় ইন্ডিয়া উইল নট রিফিউজ ইট। এক কারণ যেটা হোক, ইন্ডিয়া এক দেশের খুনিকে উলঙ্গভাবে মোদী সরকার আশ্রয় দেবে সেটা আমি বিশ্বাস করতে পারি না। সেই জন্য গভর্নমেন্টের এখন ইমিডিয়েটলি উচিত যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করা। আরেকটা প্রশ্ন আপনি বলেছেন যে আমরা আপনারা যাওয়ার সময় অনেকে বর্ডারে গুলি খেয়ে মারা গেছে, দেখা মাত্র গুলি করেছে, আর এরা 6 জন একসাথে চলে গেল, বিএসএফ নীরব দর্শক ভূমিকা পালন করলো, অথবা আমাদের বিজিবি নীরব দর্শক ভূমিকা পালন করলো, অথবা একটু এগিয়ে দিল। এটা আই থিঙ্ক মাই ব্রাদার মিস্টার জমির ক্যান এক্সপ্লেইন ইট টু ইউ। না আমি অথবা আমাদের দেশের রাঘবপলরা ম্যানেজ করেছে তাদেরকে ওদিকে পার করে দেওয়ার জন্য। 4 দিন শেষে এখানে তুই ছিল। আমি বলবো এটা সরকারের চরম ব্যর্থতা। এত বড় একটা গ্রুসাম মার্ডারের আসামি সবার চোখ ফাঁকি দিয়ে বর্ডার ক্রস করবে, সেটা আমাদের জন্য, ভারতের জন্য, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা আপনার স্ট্রেন পড়ার সম্ভাবনা রয়ে গেছে। আমি বলবো এটা দুর্নীতির একটা স্পষ্ট উদাহরণ। এটা সরকার বেসরকারি কোনো ব্যাপার না, পয়সা কড়ির ব্যাপার। পয়সা কড়ি দিয়েছে দুর্নীতিবাজ কোনো এক ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ, তাকে পার করে দিয়েছে। এবং যে পাসপোর্টটা ব্যবহার করা হয়েছে, আমার মনে হয় যেটাকে আমরা আগে বলতাম যখন পড়াশোনাতে ছিলেন, গলা ধাক্কা পাসপোর্ট, যেহেতু সে গলা ধাক্কা দিয়ে ওদিকে পার করে দেওয়া। ধাক্কা দেওয়ার জন্য টাকা দিতে হবে। এখন ওকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কি করা যেতে পারে? না, যেটা উনি বললেন সেটাই করা হবে, সেটাই করা হচ্ছে। সেটা হচ্ছে সরকারিভাবে, কূটনীতিকভাবে তার কাছে ওদের মন্ত্রণালয় যে আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদেরকে বলা এবং তাদের মাধ্যমে বলা যাতে করে কিনা নিয়ে আসতে হবে। তো এইটা অনলি থিং ইজ যে সেন্টারকে বলতে হবে। আমরা তো সেন্টারকে বলবো, অবশ্য আমাদের হাই কমিশনার আছেন, আবিদা সুলতান আছে কলকাতায়, ডেপুটি হাই কমিশনার, সেও আই এম শিওর শি উইল অলসো টেক ইট আপ। কিন্তু ফরেন সেক্রেটারি উইল টেল দ্য ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া, সেখান থেকে অটোমেটিকলি প্রভিন্সে বলা হবে, প্রভিন্স থেকে যা কিছু করণীয় সেটা করা হবে। কারণ দিস ইজ অন দ্য আদার হ্যান্ড, ইফ আই পারমিট মি, আমাদের অ্যাম্বাসাডার বা ডেপুটি হাই কমিশনার, এমবেসি যারা আছে, তাদের একটা দায়িত্ব রয়ে গেছে। এই ফরেন অফিস
তাদের চ্যানেলে ওদেরকে বলবে ওদের লোকেশন, ওদের মুভমেন্ট, ওরা কোথায় আছে, কিভাবে আছে, ডে টু ডে তাদের মুভমেন্ট যেন আমাদের গভর্নমেন্টকে অ্যাপ্রাইজ করে রাখে, সো দ্যাট আমাদের গভর্নমেন্ট উইল টেক আপ দি ম্যাটার উইথ দি কাউন্টার গভর্নমেন্ট, উইথ দি কাউন্টার পার্ট, তাদের লোকেশন সম্পর্কে, তাদের কোন জেলে আছে, কি অবস্থায় আছে, তাদের বর্তমান কোর্ট আবার গতিবিধি কি। বলেছে নাকি 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে তাকে। হ্যাঁ, 8 দিনের রিমান্ডে তাকে পাঠানো হয়েছে। তো 8 দিনের এগুলি সব মনিটর করার জন্য ডেপুটি হাই কমিশনার ইজ সাফিসিয়েন্ট টু সাবমিট দ্য ডে টু ডে রিপোর্ট টু আওয়ার ফরেন অফিস। That comes within the obligation of a diplomat না, অফ কোর্স, in our country. ডেফিনেটলি। জনাব মীর নাসির, আরো একটি ভারতীয় প্রসঙ্গ, যে ভারতীয় জনতা পার্টি অভিযোগ করেছে যে বাংলাদেশের জামায়াতে ইসলামী বহু কর্মী পশ্চিমবঙ্গ গিয়ে মানে পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস তাদের সাথে মিলে গিয়ে বিভিন্ন জায়গায় হামলা, তারপরে হচ্ছে লুটতরাজ এগুলি করছে। আপনারা এই বিষয়টি কিভাবে করছেন? শরিক দলের এই কর্মকাণ্ড নিয়ে কি আপনাদের কাছে কোনো খবর আছে? আজকের প্রথম আলোতেও বিজেপির এই অভিযোগের কথা আছে, হেডিংটি অনেকটা এরকম, তৃণমূলের সঙ্গে মিলে হামলা চালাচ্ছে জামায়াতের কর্মীরা। জামাতের কর্মীরা হামলা করছে, যেটা জামাতের বেটার। না, আপনাদের কাছে কোনো খবর আছে কিনা? আমার কাছে, আমি একটা নিউজ আপনাকে রিপোর্ট করতে পারি। জি, রাহুল গান্ধীর সাথে যখন আজকের ভারতের প্রধানমন্ত্রী মোদির দেখা হলো একদিন, তো উনি রাহুলকে বলল, রাহুল দেখো, যেভাবে রাজ্যগুলি থেকে নির্বাচিত হয়ে লোকজন আসছে, আমরা সেন্টার তো কোনো কাজ করতে পারবো না। একদিকে মমতা, আরেকদিকে অমুক, বাজপেয়ীর গভর্নমেন্টের সময়, কারণ আমাদেরকে একটা ফাইনাল একটা পয়েন্ট আসতে হবে, হাউ টু গেট রিড অফ দি ইলিগাল প্রেশার অফ দি স্টেট গভর্নমেন্ট, দ্যাট ইজ রাজ্য সরকারের পক্ষ থেকে। ফলে হচ্ছে কি, সেখানে মমতা ব্যানার্জি না বিকাম এ ফ্যাক্টর। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট চায় আমাদের শেয়ার যে সেটেলমেন্ট করুক, মমতা বলছে আমি এটা করতে দেবো না। ফলে হচ্ছে এই সিচুয়েশনটা তাদের কাছে আছে। আপনার আসাম প্রদেশ আমাদের সাথে একটা চুক্তি আছে, আমাদের ল্যান্ড ডিমার্কেশন, এবং সেটা হয়েছিল অনেক আগে, কিন্তু বিজেপি সেটা অপোজ করেছিল, এবং এখন বিজেপি সরকার। তো ফলে হচ্ছে কি, সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে অনেক সময় মমতাকে বাধ্য করতে পারছে না আমাদের ডিমান্ডকে কনসিড করার জন্য, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সামটাইমস তারা ওই যে তাদের রাজ্য সরকারের হাতে অনেক সময় জিম্মি হয়ে পড়ে। আমি এই ব্যাপারে বলবো এটাই, যে জামাত শিবির যে ওখানে যে আছে বা যারা নিউজ করেছে সেটা আমরা জানি না, মমতা ব্যানার্জির নলেজের বাইরে সেখানে কোনো কিছু না, হচ্ছে বলে আমরা মমতা ব্যানার্জির নলেজের বাইরে না। আমি কেউ রণা ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে খবরটি ছাপা হয়েছে এরকম, যে বিজেপির যে সভাপতি আছেন রাজনাথ সিং, সে রাজনাথ সিং এর কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে এরকম, যে প্রতিবেদনটি বলছে যে তৃণমূল কংগ্রেসের সাথে বাংলাদেশের জামাত ইসলামের কর্মীরা মিলে গিয়ে বিজেপির লোকজনের উপর চড়া হচ্ছে, মারধর করছে। একজন লোকের নামও দেওয়া হয়েছে। peculiar situation। জি, একজন ব্যক্তির নামও দেওয়া হয়েছে। একজন একটি নাম আমি থাকতে পারে দেখেছি আমার কাছে। নিউজটা। নিউজটা আমার কাছে খুব মানে একটা Peculiarity। পিকুলিয়ার নিউজ। জি, এই সম্বন্ধে কমেন্ট করা তো খুব ডিফিকাল্ট। প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলাম তো ডেফিনেটলি একটা সন্ত্রাসী দল, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন যে সন্ত্রাসী কাণ্ড কারখানা তারা আমার দেশের বাইরে গিয়ে ইন্ডিয়াকে চালাচ্ছে কিনা এটা আমার নলেজে নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মমতা ব্যানার্জির সরকারও খুব একটা মানে সন্ত্রাসী কারবারি তারা করে চলেছে প্রথম থেকেই, মানে পাওয়ার আসার আগেও এবং পাওয়ার আসার পরেও তারা করে চলেছে। এবং আরেকটা কথা, সেটা আপনার সঙ্গে একটু আমি করছি, সেটা হচ্ছে এই যে আমার ধারণা আগে যে প্রেশারটা ছিল অন্যান্য গভর্নমেন্টের, ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের, বর্তমানে অনেক কম হবে। কারণ মানে মোদি গভর্নমেন্ট ইজ নট ডিপেন্ডেন্ট অন কি বলে রাজ্য সরকার পার্টিকুলারলি মমতার উপর ডিপেন্ডেন্ট নয়, or alliances, হ্যাঁ, or any alliance, or any alliance। কারণ ফলে তারা অনেক ফ্রি হ্যান্ড আছে, এবং মোদী সরকার ইচ্ছে করলে অনেক কিছু করতে, মানে তারপর চাপটা সেই নাই, যে চাপের কারণে তিস্তা চুক্তি হতে পারলো না, সেই ব্যাপারটা কিন্তু এখন আর নাই। তবে মোদি একজন প্রতিনিধি পাঠিয়েছেন মমতার কাছে, মিনিস্টার, লেডি মিনিস্টার, লেডি মিনিস্টার আছেন একাধিক, একাধিক, সুষমা স্বরাজ আছেন, উমা ভারতী আছেন, রানী দেবিকা রানী বোধহয়, আমি জানি না, মানে জি, ওনাকে পাঠিয়েছেন, একজন মন্ত্রীকে পাঠিয়েছেন যে মমতার সাথে আলোচনা করার জন্য, যে মোদি ওয়ান্টস টু সেটেল দি বাইলেটারাল ইস্যুস উইথ বাংলাদেশের যেগুলি আছে সেগুলি, এবং সেই ব্যাপারে তাকে কনভিন্স করার জন্য ইট ইজ এ পায়াস উইশ। আমি বলবো আই মাস্ট অ্যাপ্রিসিয়েট যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে রাজ্য সরকারকে বদার করছে টু সেটেল দি বাইলেটারাল ইস্যুস
দ্যাট ইজ গুড থিং, দ্যাট ইজ গুড সাইন, আই মাস্ট সে। আমি আরেকটি বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে রণা ভাই আপনার কাছে ফিরে আসবে কি অন্য বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে বাংলাদেশের বাম রাজনীতি এখনো চীন রাশিয়া এই দুটি মোটা দাগে আসলে এখনো বিভক্ত কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আমরা বর্তমান সরকারের সম্পর্ক চীনের সাথে এবং রাশিয়ার সাথে প্রায় একই রকম দেখছি। অন্যদিকে চীন সফরের আগে আগে প্রধানমন্ত্রী জাপান সফর করেছেন, তো চীন আর জাপানের ভৌগোলিক যে মেরুকরণ সেটা কিন্তু এখন আবার প্রকট হয়ে উঠছে। সার্বিক বিষয়গুলি আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন এবং চীন জাপান সফর থেকে আমরা কি পেলাম প্রধানমন্ত্রী চীন জাপান সফর থেকে, সেটিও Very good. আপনাদের কাছে একটু শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে, যেন হায়দার আকবর খান রণ। মানে চীন রাশিয়া দুটি আলাদা পরিচয় এবং চীন জাপান সফরের পরে বাংলাদেশের অর্জন বা প্রাপ্তি বা প্রত্যাশা হতাশা নিয়ে আপনার কাছে জানতে চাই। এটা অনেক বড় প্রশ্ন করলেন। প্রথম কথা আপনি বললেন যে চীন রাশিয়ার বিভক্তি যেটা হয়েছিল এক সময় 60-এর দশকে 70-এর দশকে, সেটা এখনো আছে বলে যে কথাটা বললেন, আমি ঠিক তার সঙ্গে একমত হতে পারছি না। আচ্ছা, প্রথম কথা, রাশিয়ার নিজেই নাই। রাশিয়া একটা প্রো মস্কো প্রো পিকিং যেটা ছিল সেটা হচ্ছে একটা কমিউনিস্ট ইডিওলজির ভিত্তিতে গ্রেট ডিবেট হয়েছিল। এখন তো মস্কো নিজেই সমাজতন্ত্র নয়, সেটা একটা পুঁজিবাদী দেশে রূপান্তরিত হয়েছে। দ্বিতীয়ত, চীন ঠিক চীনের সে আগের জায়গায় দাঁড়িয়ে নাই। চীনের লাল রং খানিকটা ফিকে হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। ফলে মস্কো পিকিং এর সেই বিভক্তি কিন্তু কমিউনিস্ট এখন বাম মহলে এখনকার বাম একেবারেই নাই। এখনকার বামদের মধ্যে যে বিভক্তি সেটা আসলে তাহলে কিসের বিভক্তি মোটামুটি? এটা অন্য বিষয়, মানে কিছু আগের ধারাবাহিকতা আছে, আচ্ছা। এখনকার রাজনীতি নিয়ে আছে। আমি একটা এক্সাম্পল, যেমন ধরেন আমি নিজে সো কল্ড প্রো পিকিং ক্যাম্পের মধ্যে এক সময় ছিলাম অনেক আগে। যা হোক, পরবর্তীকালে আমরা পিকিং মস্কো কোনোটার মধ্যে থাকিনি, ওয়ার্কার্স পার্টি। আমি আজকে যখন কমিউনিস্ট পার্টিতে আছি, এই কমিউনিস্ট পার্টির অফিসে আপনি দেখবেন মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুংয়ের ছবি আছে, যেটা ইম্পসিবল ছিল 70-এর দশকে, ইভেন 80-র দশকে। আজকে মাও সেতুংয়ের জন্মদিন পালন করা হয় আমাদের কমিউনিস্ট পার্টিতে। ফলে আমি চীনের কমিউনিস্ট পার্টির মানে আমন্ত্রণে সিপিবি চীন ঘুরে এসছে, ওয়ারেজ মস্কো পার্টি বলতে কিছু নাই। হ্যাঁ, তো ফলে ওই ব্যাপারটা এইভাবে না। আর মানে চীন সরকার যে হ্যাঁ এই যে এই যে প্রধানমন্ত্রী যে সফর, চীন সফর, এটাকে আমরা ভালোই মনে করি। জাপানেও গেছেন। এর আগে আমার মনে আছে বিএনপি সরকার বলেছিল যে পূব দিকে লুক ইস্ট, কিন্তু তারা খুব বেশি কিছু করতে পারেননি। সেইটি কিন্তু কার্যকরী করছে বরং আজকের এই বর্তমান সরকার। কুনমিং ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ আছে এটা। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে জাপান অবশ্য প্রো আমেরিকান প্রো ওয়েস্টার্ন ক্যাম্পের সঙ্গে যুক্ত, কিন্তু চীন বা রাশিয়া এরা আজকে একটা অন্য বলয়ের সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে, ব্রিক্স বলা হচ্ছে। আপনি জানেন তো নিশ্চয়ই সেটা। তো ফলে যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নততর হয়, চীনের সঙ্গে সম্পর্ক উন্নততর হয়, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নততর হয়, আমরা খুশি। তবে এই চীনের সঙ্গে যে কটা চুক্তি হয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যতটা আশা করেছিলাম ততটা কিন্তু হয়নি বলে আমার কাছে মনে হয়। যেমন ধরেন ডিপসি পোর্টের ব্যাপারটা, এটা তো সেভাবে হয়নি। আরো দেখার বিষয় আছে, বাট এই ইনিশিয়েটিভটা আমরা সমর্থন করি। বিন নাসির, আপনার বিশ্লেষণ কি প্রধানমন্ত্রী? আমার এখানে একটা ক্লিয়ার আমার একটা ইয়ে আছে, অবজারভেশন আছে। লুক ইস্ট পলিসি এটা আমাদের সময় যা চালু হয়েছিল। আমি তখন সিভিল এভিয়েশন মিনিস্ট্রির দায়িত্বে থাকাকালীন চিটাগাং কুনমিন ফ্লাইট চালু করেছিলাম। লুক এবং দ্যাট ওয়াজ, এবং আমাদের সময়ও আমরা বেইজিং ঢাকা এয়ার লিঙ্ক আমরা স্টার্ট করেছিলাম। দো ইট ওয়াজ অ্যান এগ্রিমেন্ট ইন 1978 একটা এগ্রিমেন্ট করেছিল লেট প্রেসিডেন্ট জিয়ারমানের সাথে টু এস্টাবলিশ এয়ার লিঙ্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ঢাকা, বাংলাদেশ অ্যান্ড চায়না। That has been done in our time through Eastern Chinese Airlines. And I must say, our ambassador, Mr. Ashfaqur Rahman, played a very important role. সেই জন্য সম্ভবপর হয়েছিল। সেই সময় কিন্তু আওয়ামী লীগ লুক ইস্ট ডিপ্লোমেসিকে আপনার খুব কড়া ভাষায় তার প্রতিবাদ করেছিল এবং নিন্দা করেছিল। আজকে চীন শহর আমার কাছে অন্যদিকে খুবই গুরুত্বপূর্ণ
সেটা হচ্ছে চীন সফরে তিনি গেলেন, যাওয়ার পিছনে একটা কূটকৌশল আছে। স্বাভাবিক, এভরি পলিটিশিয়ান হ্যাজ গট আমার ওন স্ট্র্যাটেজি। সেই কূটকৌশল হচ্ছে মোদী সরকারের উপর একটা স্নায়ু চাপ সৃষ্টি করা। যেভাবে কংগ্রেস সরকার আওয়ামী লীগ সরকারকে দেখভাল করত, একই পর্যায়ে মোদী সরকার যেন আওয়ামী লীগ সরকারের সাথে সেই সম্পর্ক রক্ষা করে বা দেখভাল করা একটা সাইকোলজিক্যাল প্রেশারেই করার জন্য ইট ওয়াজ এ স্কিম অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট লুক ইস্ট পলিসিতে। আমি এখানে বলবো চায়নার সাথে অনেক চুক্তির কথা বলা হচ্ছে, অনেক প্রজেক্টের কথা বলা হচ্ছে। আজকে পত্রিকা আছে যে বলেছে যে ডিপ সি পোর্ট যার কাছ থেকে ভালো প্রপোজাল পাবো তাকে দেব। বাট চায়না বর্ডার ক্রস করার আগে স্টেট মার্শাল ডিপ সি পোর্ট চায়না করছে। অ্যাম্বাসেডর জমিরের কাছে আসতে হচ্ছে যে এই বিষয়ে আপনার না, মতামত। ভূকৌশলগত একটা দিক আছে সেখানে। আমাদের মনে রাখতে হবে যে জাপানের ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জাপান বহুদিন যাবত, সেই ফেব্রুয়ারি 1972 থেকে নিয়ে জাপান আমাদেরকে সহায়তা প্রদান করে আসছে, সাহায্য করে আসছে। এবং ওনার জাপান যাওয়াটা এবং জাপানের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এবং যেটা কাঠামোগত দিক, যেগুলো উন্নয়ন কাঠামো ইত্যাদি করা, যে যা কিছু বলা হয়েছে $590 কোটি আগামী 5 বছরে ব্যবহৃত হবে ইত্যাদি, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। চীনের সাথে যেটা হলো সেটা হলো দুটো দিক আছে। একটা হচ্ছে লেটার এক্সচেঞ্জ করা হয়েছে অন সার্টেন এরিয়াস, কিন্তু আমি বলবো যেটা সেটা হচ্ছে সোনাদিয়ার ব্যাপারে, ডিপ সি পোর্টের ব্যাপারে স্বভাবতই এটার ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, কিন্তু ওই যে কি টার্মস অফ ক্রেডিট হবে, তত্ত্বাবধায়ক ভূমিকা কতটা থাকবে চীনের, কতটা থাকতে পারবে বাংলাদেশের, কিংবা এ ব্যাপারে অলরেডি এর আগে আমেরিকাও ইন্টারেস্ট দেখিয়েছিল, জার্মানি ইন্টারেস্ট দেখিয়েছিল, নেদারল্যান্ডস ইন্টারেস্ট দেখিয়েছিল, অনেকেই দেখিয়েছে ইন্টারেস্ট। কিন্তু আমি বলবো যে এই সকল জিনিসটা সার্বিকভাবে দেশের যখন এত টাকা খরচা করে একটা প্রজেক্ট হওয়ার কথা হচ্ছে, সেখানে আরও সুস্পষ্টভাবে স্বচ্ছভাবে আলোচনার মাধ্যমে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অত তাড়াতাড়ি একটা জিনিসকে একটা চিহ্নিত করে সই করে চলে আসলাম, এটা করাটা ঠিক হবে না। এবং সে কারণে আমি বলবো যে আমাদের সরকার যদি কোনো কারণে এটা না করে থাকেন এই যাত্রায়, এই বর্তমান পরিস্থিতিতে, দে হ্যাভ ডান দ্য রাইট থিং। উই শুড ওয়েট অ্যান্ড সি হাউ থিংস গো। যারা মীর নাসির যে ইঙ্গিতটি করলেন যে ভারতকে চাপা রাখার জন্য চীনের সাথে তড়িঘড়ি করে এটা শুরু আমি করছে। আমি বলছি সেটা যে বিসিআইএম করিডর যেটা আছে, সেটা যে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, সেই সম্পৃক্ততার মধ্যে একটা আলাদা কানেক্টিভিটির প্রশ্ন আছে। এবং সেখানে আমি বলবো যে যেরকম মনে করেন, আমি দুদিন আগে একটা আর্টিকেল লিখেছি, এটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে বেরিয়েছে চায়নার উপরে। সেখানে আমি উল্লেখ করেছি যে বর্তমানে বাংলাদেশ এবং চায়নার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ইট হ্যাজ ক্রসড $10.2 বিলিয়ন দ্বিপাক্ষিক। সেখানে বাংলাদেশ অসম্ভব কম জিনিস পাঠাচ্ছে, এবার অনেক বেশি ওরা পাঠাচ্ছে। একইভাবে ভারত এবং চীনের ক্ষেত্রে তাদের টু ওয়ে ট্রেড হ্যাজ ক্রসড $82 বিলিয়ন নাও। তো সেখানে যেটা ওখানে ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট, ট্রেড ডেফিসিট ইন দ্য কেস অফ ইন্ডিয়া ইজ নিয়ারলি $43 বিলিয়ন। চায়না চায় একটা সমঝোতার মাধ্যমে একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক, যাতে করে তাদের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন তারা করতে পারে। সেখানে বাংলাদেশকে তারা সহায়তা করবে, সাহায্য দেবে এবং একটা স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত হব। কিন্তু আমি বলবো যেটা যে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই দুটো সফরকে নিয়ে যেটা আমি বলবো। এবং আরেকটা জিনিস তুমি জানো, সেটা হচ্ছে আজকে ওখানে এডিবির প্রেসিডেন্ট সাহেব এসেছেন, উনি বর্তমানে সফর করছেন বাংলাদেশে, এবং এডিবি কিভাবে সাহায্য করতে পারবে বাংলাদেশকে উন্নয়ন কর্মকাণ্ডে, সেটার ব্যাপারেও উনি সুস্পষ্টভাবে আলোচনা হয়েছে। দিস আর ভেরি হোপফুল সাইন্স, বাট উই শুড নট ড্র্যাগ পলিটিক্স ইনটু ইট। ইকোনমিক্স অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিকে ঢোকানো ঠিক হবে না।
আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর রণ ভাই আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান সরকারের সাংবিধানিক মেয়াদ, সরকার বলছে যে সাংবিধানিক মেয়াদ অনুসারেই তার মেয়াদ, সেটা হচ্ছে 5 বছর। এদিকে আগাম নির্বাচনের দাবি তুলে সংলাপের দাবি জানাচ্ছে বিএনপির পক্ষ থেকে। আপনি আপনার দল এই দাবির সাথে কতটা সহমত পোষণ করেন এবং এই সরকারের মেয়াদ কতদিন পর্যন্ত থাকা ঠিক হবে, রাখা ঠিক হবে, সেটা আপনার কাছে একটু শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে, বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম। আজকের বাংলাদেশে জনাব হায়দার আকবর খান রণ, বর্তমান সরকারের সাংবিধানিক মেয়াদ নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, আপনার দলের অবস্থান। আমাদের অবস্থা তো খুব পরিষ্কার, জানেন গত যে নির্বাচন হলো, যে নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসছে, সেই নির্বাচনকে আমরা একটা প্রহসনী নির্বাচন বলে আমরা এটা মনে করি। তবে কথা হচ্ছে কি, এই নির্বাচনে যদি একটা ভোটও পড়ে, লিগালি সে কিন্তু ইলেক্টেড হচ্ছে। লিগাল আর মরাল ব্যাপারটা অন্য। এই সরকারের সেই মরাল জিনিসটা নাই। ফলে এবং সরকার নিজেও তখন বলেছিল যে, মানে সরকার না, মানে আওয়ামী লীগ বলেছিলেন, সভানেত্রী বলেছিলেন যে এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন হচ্ছে। তাই যদি হয় তাহলে আরেকবার আবার আলাপ আলোচনা করে নতুন করে একটা নির্বাচন দেওয়া দরকার বলে মনে করি আমরা। সেটা কি খুব শীঘ্রই দাবি? যত শীঘ্রই সম্ভব তত শীঘ্রই হওয়া উচিত বলে আমরা মনে করি। এটা আমাদের পার্টির স্ট্যান্ড, যে কারণে আমরা গত নির্বাচনে অংশগ্রহণ করিনি। রাইট। জনাব মীর নাসির, সম্প্রতি আপনি জানেন যে প্রতিনিধি দলকে বেগম খালেদা জিয়া বলেছেন যে যে কোনো সময়ে বা সংলাপ করতে রাজি আছেন নির্বাচনের প্রসঙ্গে, যেটি আমরা জনাব সরসাম মুবিন চৌধুরীর কাছ থেকে শুনেছি। তো এই সংলাপটি আসলে কি নিয়ে হবে? বা ওইটা নিউজটা এইভাবেই, জি, এই যে ইউএই প্রতিনিধি ওনার সাথে দেখা করতে গিয়েছিল, ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কোনো সংলাপের জন্য প্রস্তুত আছেন কিনা, একটা মিনিংফুল নির্বাচন করার জন্য যদি সংলাপের প্রয়োজন হয় আপনি সেই সংলাপে রাজি আছেন কিনা। উনি বলছেন হ্যাঁ, সবাইকে নির্বাচন করার জন্য আমি যে কোনো সংলাপে রাজি আছি। আপনাকে দেখতে হবে যে নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন হয় নাই। নির্বাচন কমিশন ঘোষণা করেছিল 5ই জানুয়ারি নির্বাচন, কিন্তু তার 15 দিন আগে নির্বাচন ক্লোজ অ্যান্ড কমপ্লিট হয়ে গেছে। 15 দিন আগে 154 জন ইলেক্টেড হয়ে গেছে। সেখানে দরকার হচ্ছিল মাত্র 151 জন গভর্নমেন্ট ফর্ম করার জন্য, প্রাইম মিনিস্টার হওয়ার জন্য শেখ হাসিনা কিন্তু 5ই জানুয়ারি নির্বাচন না করেও তিনি গভর্নমেন্ট ফর্ম করতে পারতেন এবং তিনি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবে তখনই এখনই একই কাজ চালিয়ে যেত। কারণ নির্বাচন কমিশন ইলেকশনের ডেট ঘোষণা হচ্ছে 5ই জানুয়ারি, আই আন্ডারলাইন দিস ওয়ার্ড। কিন্তু 15 দিন আগে অলরেডি 153 জন বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটো এমপি হয়ে গেছে। ওনার দরকার ছিল মাত্র 151 জন। তুমি 111 পরে 5ই জানুয়ারি নির্বাচনের নামে এই হাজার হাজার লোককে হত্যা করা, মানুষের গণতান্ত্রিক অধিকার খেড়ে নেওয়া, আপনার ফৌজের নির্বাচন করা প্রয়োজন ছিল। এই হাজার হাজার লোককে হত্যা, এটা অনেকটা পলিটিক্যাল রেট। 310 জনের মতো লোক আমরা হারিয়েছি আমাদের সহকর্মীদেরকে। আমার বক্তব্য হচ্ছে যত আর্লি the beat of democracy, I always say, as a to ensure the participation of all in the election process. এবং ইলেকশন প্রসেস সবাই আসলে দেখবেন যে গণতন্ত্র টিকে যাবে। এবং গণতন্ত্র হচ্ছে পূর্বশর্তের সংলাপ, গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে মানে সম্মত ক্রমে একটা প্রশাসন, সর্বসম্মত প্রশাসন। অ্যাম্বাসেডর জমির, আপনি মনে করেন কিনা যে আসলে উনি যে ডেফিনিশন দিন সেটা একটু বলে নিতে পারেন। গণতন্ত্র পূর্ব শর্ত হলো যে যদি তুমি কোনো কারণে বিজয়ী হও, তুমি তাহলে জাতীয় সংসদে যাবে। সারা 5 বছরে মাত্র 8 দিন যাবে না, কি 20 দিন যাবে না, তুমি যাবে জাতীয় সংসদে গিয়ে সক্রিয় ভূমিকা পালন করবে এবং সেখানে তোমার মতামত প্রকাশ করবে, রাস্তাঘাটে আগুন না জ্বালিয়ে। স্যার, আপনি কি বিএনপি কে গত সংসদের বিএনপির অবস্থান নিয়ে বলছেন? আমি বলছি সাধারণত যেটা ঘটনা ঘটেছে, যেটা আমরা দেখেছি 2009 থেকে 2014 সালে আওয়ামী লীগের সাংসদরাও কিন্তু সংসদে যেতেন না, বর্জন সংসদে যেত না, মানে না বর্জতারে কি নেই, সংসদে যেতেন না। কোরআন করার জন্য হুইপদের অনেক কষ্ট করতে হয়েছে। আমি তো সেই জন্যই বলছি যে বর্তমান পরিস্থিতিতে যখন বলা হয় যে আরেকটা জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হোক, সেই জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হোক কি না হোক, তার আগে ওদের প্রতিজ্ঞা করতে হবে যে এবার যদি আমরা জিতি তাহলে সংসদে যাব। না, 15 জানুয়ারির আগে
এই সংসদ তো অ্যাডভান্স ডেলিভারি হয়ে গেছে আমার কারণ 15 না কিন্তু back 15 আমরা তো সিজারিয়ান অপারেশন করে আসি না না আপনারা তো অ্যাডভান্স ডেলিভারি হয়ে আজকের গেছে অনুষ্ঠানে আসার জন্য 15 দিন আপনাদের আগে। অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।